আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জুলাই সিডিআই, আমি এর পুরো বিশ্লেষণে যেতে চাই না। আমি আমার নিজস্ব ফেসবুকে ওই শব্দটা লিখতে পারিনি, কারণ জুলাই যেই জেনারেশন, এই জেনারেশন আমার সন্তানকে নষ্ট করেছে, আমার সন্তানকে নষ্ট করতে চেয়েছে, তাকে ফেরাতে আমাকে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে এটা আমি জানি। একটা পুরো জেনারেশনকে অকথ্য অশ্লীল ভাষা শিখিয়ে গেছে এই জুলাই সিডিআই বাহিনী, জুলাই 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 যোদ্ধা বা জুলাই গোষ্ঠী নামে যেটি। জুলাইয়ের পরে হঠাৎ গজিয়ে ওঠা সেই ওসমান হাদি, তার সেই বিশ্রী রকম স্লোগান, তার সেই বক্তব্য যে এটা তো স্বীকার করতেই হয় মুক্তিযুদ্ধের চেতনা, কোড আনকোড মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষেই জুলাই হয়েছে, এবং তার একটা ভয়ঙ্কর অশ্লীল বক্তৃতা, যে অশ্লীল শব্দগুলো আমরা উচ্চারণ করতে পারি না, এইটা সেইটা ছিঁড়ে ফেল, এই কর সেই কর, এই বক্তৃতাগুলো বাংলাদেশের স্বাভাবিক মানুষকে মানসিকভাবে বিকারগ্রস্ত করেছে। তারপরে ফজলুর রহমান, ব্রিগেড ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তার বাড়ির সামনে সেই নারী, সেই যে বক্তৃতা দিয়েছে, টিনের চালে কাওয়া ফজলুর রহমান ডট ডট ডট, উচ্চারণ করা যায় না সেইসব শব্দ। এইসব জেনারেশনের বিরুদ্ধে মেহরাফুজ শাওনের লেখাগুলো আমরা নিশ্চয়ই একটু শুনতে পারি যে মেহরাফুজ শাওন কি বলছেন। 24শে গণ অভ্যুত্থানের স্মৃতিজড়িত জুলাই মাসের শুরু, মাসটির বর্ষপূর্তির এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট, কেউ কেউ বলছে আপত্তিকর পোস্ট, কিন্তু কেন আপত্তিকর না আমি সেই বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেব। পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহরাফুজ শাওন। সেখানে তিনি বর্তমান সময়ের বহুল চর্চিত হ্যাশট্যাগ জুলাই সিডিআই দিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। শাওন তার পোস্টে জানান, গত 1 বছর ধরে ফেসবুকে জুলাই সিডিআই শব্দটি তার নজরে আসছে। তিনি লক্ষ্য করেছেন শুধু জুলাই মাসে নয়, বছর জুড়েই পরিচিত অপরিচিত অনেকেই এই শব্দটি ব্যবহার করছেন। শাওন লেখেন, প্রথম ভেবেছিলাম জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসে হয়তো তারা হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখেছে হ্যাশট্যাগ জুলাই সিডিআই। তখন বুঝতে পারলাম যে হ্যাশট্যাগ জুলাই সিডিআই শুধু জুলাই মাসে না, যে কোনো সময় হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। শব্দটির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় হ্যাশট্যাগ জুলাই সিডিআই, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় হ্যাশট্যাগ জুলাই সিডিআই, তেমনি কারো উপর ভীষণ রেগে গেলেও হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি হ্যাশট্যাগ জুলাই সিডিআই লিখতে পারেন। পোস্টের শেষে শাওন লেখেন, আমার বাবা এতদিন কিছু ভেবে কাজ করেনি, আজ যেহেতু 1 জুলাই তাই আমিও লিখলাম হ্যাশট্যাগ জুলাই সিডিআই। অভিনেত্রীর এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আমি শুধু একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন 5ই আগস্ট 2024-এ গণভবনে আমরা যেই দৃশ্য দেখেছি, গণভবনে আমরা যেই সিন দেখেছি, 78 বছর বয়সী একজন নারীর অন্তর্বাস নিয়ে যে বিকৃত অশ্লীল নৃত্য, কুৎসিত নৃত্য প্রদর্শন করা হয়েছে, সেইটা কি হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখার চেয়ে খুব উত্তম ছিল? সেগুলা করা যায়, টিনের চালে কাউয়া ডট 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 বা টেস্ট ছিঁড়া ফেল মাইরা ফেল, এইসব করা যায়, কিন্তু জুলাই সিডিআই লিখলে কলিজায় ঘা লাগে কেন? জুলাই সিডিআই তো তোমরাই করে দিয়েছো বাবা। এই বাংলাদেশে জুলাইকে ধ্বংস করেছে, মানে জুলাই যদি ভালো কোনো দিক থেকে থাকে, ধরেন বাংলাদেশের মানুষের ওই যে প্রতারণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে যে মাঠে নামানো হয়েছিল জুলাইয়ে, এই প্রতারিত হয়েছিল সহজ সরল মানুষরা। সেই সহজ সরল মানুষদের যেই আবেগটা ছিল, সেই আবেগটা তো খারাপ ছিল না জুলাই, সে একটা তো ভালো আবেগ ছিল। সেই আবেগটাকে নষ্ট করেছে কে করেছে? ওসমান হাদিরা করেছে। কে করেছে? নাসিরউদ্দিন পাটোয়ারিরা করেছে। কে করেছে? হাসনাত আব্দুল্লাহ করেছে। কে করেছে? সার্জিস আলমরা করেছে। এবং তাদের জোটবদ্ধ তাদের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচার, মাস্তি, লম্পট্য, সেই হোটেলে ভাড়া না দিয়ে সেখানে মাস্তি করা, ঘুরে রাতভর উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড, এইগুলো করে জুলাইয়ের যেই স্পিরিট ছিল, মানে মানুষের যে স্পিরিট, অরিজিনাল স্পিরিট, যেটা যে মানুষ চেয়েছে যে একটা বৈষম্যহীন বাংলাদেশ হোক, একটা প্রগতি, মুক্তিযুদ্ধের পক্ষের একটা বাংলাদেশ হোক, এই জুলাইয়ের লোকজন কত বড় প্রতারক! শাহবাগে বসে স্লোগান দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এই নাহিদ ইসলামদের মুখ দিয়ে স্লোগান। আর সেই নাহিদ ইসলামরাই
5ই আগস্টের দিনেই পল্টি দিয়ে সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিগুলো ভেঙেছে, বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মুছে দিয়েছে। 5 আগস্টের পরবর্তী মুহূর্ত থেকে তারা শুরু করেছে মুজিববাদ নিপাত যাক, 72-এর সংবিধান নিপাত যাক। কিন্তু এর আগের পর্যন্ত কিন্তু তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য স্লোগান দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, যখন তাদের আন্দোলনকে তারা শুধু বলে যে এটা কোটা বিরোধী আন্দোলন। তো সেই বিকৃতিগুলো বাংলাদেশে সম্ভব। আর এখন জুলাইকে চোখে আঙ্গুল দিয়ে যারা দেখায় দিচ্ছে জুলাই ইজ সিডিআই, জুলাই একটা প্রতারণা, জুলাই একটা বাংলাদেশের মানুষকে 50 বছর বাংলাদেশকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশকে ফকির বানিয়ে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা করার জুলাই, সেই জুলাইকে সিডিআই বলবে না তো মানুষ বসে থাকবে? এরা বলল লাভবায়েক আবু সাইদ। ধরেন বিএনপিরা যদি বলতো লাভবায়েক জিয়া, লাভবায়েক খালেদা জিয়া, আওয়ামী লীগ যদি বলতো লাভবায়েক শেখ মুজিব, এতক্ষণ বাংলাদেশে ফতোয়ার বন্যা হয়ে যেত। এমনকি সিংহবামের আগে চিৎকার চেঁচামেচি শুরু করতো, আস্তাক ফেরুল্লাহ, আস্তাক ফেরুল্লাহ। এই যে দেখো আওয়ামী লীগ কি বললো, যদি বিএনপি বলতো লাভবায়েক জিয়া, লাভবায়েক খালেদা জিয়া, তাহলে বলতো আস্তাক ফেরুল্লাহ, আস্তাক। অথবা যদি বলতো লাভবায়েক কোকো, লাভবায়েক কোকো, তাহলেও তো বাকি কোকেন বলতো না, বাবা লাভবায়েক কোকো বলতে আবার কোকেন বলে ফেলবে, তাহলে এতক্ষণ ফতোয়ার বন্যা হয়ে যেত। কিন্তু যেহেতু বলেছে লাভবায়েক আবু সাইদ, কোনো সমস্যা নেই। এই হচ্ছে জামাত। সবচেয়ে মজার বিষয় হলো যে এখন আর কোনো সমস্যা। আমি বলেছি তো এরা এদের ইসলাম হচ্ছে, ইসলাম হচ্ছে তাদের সাইনবোর্ড। তারা আসলে ইসলাম চায় না, তারা পেয়ারা পাকিস্তানি মগা মৌদুদির কাজ করতেছে তারা। এই যে হেফাজতে ইসলামের কথা আপনাদের বলেন, এটার নাম হলো হেফাজতে পাকিস্তান। কিন্তু হেফাজতে পাকিস্তান লিখলে তো পাবলিক উষ্টাবে। যেমন ওই যে দেখেন আমার ভাবির পোলারা জুলাই মাসে কি বলেছিল, জুলাই চেতনা কি বলেছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সেই স্লোগান এখন পাল্টে কি করতেছে, বঙ্গবন্ধুর নাম নিলেই জেল, মেরে ফেলবে, কোর্টে দিবে। বঙ্গবন্ধুর বাংলায় বঙ্গবন্ধুর বাড়ি নেই এখন। এদের পাটপেটে বুঝতে পারছেন তো? এরা বলেছিল রাজাকারের ঠাঁই নেই বঙ্গবন্ধুর বাংলায়, এখন রাজাকারদেরকে সংসদে বসাইছে। এদের পাটপেটে বুঝছেন তো, বুঝেছেন তো? এদের না ইসলাম, ইসলাম হলো তাদের জজবা, বাংলাদেশে পয়দা করেছে। ওই যে দেখেন না, পতাকা নিয়ে একটা ফাত্রামি শুরু করেছে আবার। মানে শিবিরেরা যে, জামাতিরা যে মুসলমান না, প্রমাণ পেয়ে গেছেন তো। সারা জীবন মানে শিয়ারা লাব্বায়েক ইয়া আলী, লাব্বায়েক ইয়া হোসেন বলে, লাব্বায়েক ইয়া হোসেন, লাব্বায়েক ইয়া হোসেন বলে। এতেই তারা বলে এটা কুফরি। কিন্তু এখন কেউ ফতোয়া দিতেছে না। এখন কিন্তু হেফাজত ইসলাম ফতোয়া দেয় না, সামরা নাইপিরা ফতোয়া দেয় না। এখন কিন্তু রাজ্জাক বিন মৌলানা রাজ্জাক হাসান নাকি কাজ্জাব বিন ইউসুফ, যে নারী বিদ্যের সবচেয়ে পিশাচ একটা, যে পুরুষের বাপের গুজ্জদার পয়দা হয়, যে মৌলবী একটা আছে না কাড়াইশ, রাজ্জাক বিন ইউসুফ নাকি ফিউসুফ একটা কাজ্জাব বিন, সেও এখন আর বলবে না যেটা হারাম, এটা শিরিক বেদাত আর বলবে না। কারণ শিবিরেরা বলছে যে সমস্যা নেই, শিবিরেরা যা বলবে তাই। শিবিরেরা কালকে যদি আল্লাহর নাম বদলে যদি আল্লাহর নাম রাখে নতুন করে যে ভগবান, তাও রাইট। যেমন প্রমাণ পেয়েছেন কৃষ্ণনন্দীকে ইসলাম কায়েম করতে চায় জামাত। তো সেই জামাতের শিষ্য, সেই জামাতের চেলা, সেই জামাতের পয়দার শিবিরের লোক লাব্বাইক আবু সাইদ বলবে না তো কি বলবে? আমি তো বলেছিলাম যে কয়দিন পরে যে রাশেদ নাকি ফাঁসাদ একটা আছে, আরেক সাবেক শিবিরই, আগে করতো গণরিয়া অধিকার পরিষদ, এখন নাকি বিএনপিতে যোগ দিয়েছে। সে কিন্তু বলেছে যে আবু সাইদকে তারা জাতির পিতা বানায় ফেলবে জামাতের। আমার মনে হয় আবু সাইদেরও কয়দিন পর নবী ঘোষণা করবে। এই কি ওই যে শাওয়া হাদিকে তারা নাকি বলছে জাতির পিতা বানায় ফেলবে। শাওয়া হাদির কথা বলছে যে শাওয়া হাদিকে জামাত না জাতির পিতা বানায় ফেলে, শিবির না জাতির পিতা বানায় ফেলে। এখন এই আবু সাইদকে শিবির আল্লাহ বানায় ফেলাইছে। লাব্বায়েক আবু সাইদ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন ইসলাম খতরেমে পড়ে নাই, এখন গণতন্ত্রও খতরেমে না, ইসলামও খতরেমে না। শুধু একবার লাব্বায়েক মুজিব বলেন, লাব্বায়েক জিয়া বলেন, লাব্বায়েক খালেদা জিয়া বলেন, দেখেন ফতোয়া কাহাকে বলে, কত প্রকার ও কি কি। জামাতেরা কিন্তু মসজিদের ভিতরে মিটিং করা শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম না যে জামাতেদের কাছে মসজিদ হলো একটা রাজনৈতিক অফিস, আর কিছুই না তাদের কাছে। মাদ্রাসা হলেও তাদের সৈনিক পয়দা করার জায়গা, কিচ্ছু না তাদের কাছে।
তাদের কাছে ধর্মগুলো হলো ফাতরামি, ভণ্ডামি, মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য এটা তারা করে। প্রমাণ পেয়ে গেছেন তো, লাভবাহিক আবু সাইদ। শিবির কি কালের কণ্ঠে নিউজ আসছে, রাশেদ বলেছে, এই যে রাশেদ দে বলেছে যে শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায় রাশেদ খান। তারপরে দেখি সবচেয়ে মজার বিষয়, বিএনপি সম্পর্কে যেখানে জামাত চরি পে চরি ফেরবি সিনাজরি, এই যে এই যে জামাতি মানে পরোয়ার পরোয়ার কোনোদিন গোলাম পরোয়ার কোনো নাম হয়? গোলাম রসুল রাখলে বলে এটা হারাম, গোলাম নবী রাখলে বলে হারাম, গোলাম পরোয়ার কেমনে রাখে ভাই? পরোয়ার দিগার হইলেও একটা কথা ছিল, গোলাম পরোয়ার দিগার, তা না, গোলাম পরোয়ার এই নামত ইসলামে হারাম। ইনি কি বলেছে শুনেন, যে পাকিস্তানপন্থীদের মন্ত্রী এমপি করছে বিএনপি, ক্ষমা চাইবো কেন? গোলাম পরোয়ার। কি বিএনপির ভাইজানেরা বাতিজারা ফাঁসাই দিছে না? এই আপনাদের ফাঁসাই দিছে না জামাত? জামাতের বয়ান হইলো ওই ভিক্ষুকদের মতো, ভিক্ষা কি আপনি মাগনা দিছেন? সবের জন্যই তো দিছেন। মানে জামাতের এই রাজাকারদের জায়গা দিয়েছিল, শাহজিজুর রহমানের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী বানাইছিল জিয়া, খালেদা জিয়া এসে নিজামীর মতো রাজাকারকে মন্ত্রী বানাইছিল, কামারুজ্জামানের মতো বদদের মন্ত্রী বানাইছিল, সাইদের মতো হারে হারামজাদাদের মন্ত্রী এমপি বানাইছিল। এখন বিএনপির উপরে দোষ চাপাই দিছে, আপনারাই তো রাজাকারদের বানাইছেন, তাহলে জামাত কেন ক্ষমা চাইবে? বুঝতে পারছেন তো কিরম ফাঁসাই দিছে? এই হলো জামাত। মানে ওরা আপনাকে এত সুন্দর, কিছু কুটনা লোক থাকে দেখবেন আপনার কথাতে আপনাকে ভাসায় দিবে, কিছু বদমাইশ প্রকৃতির লোক থাকে, কিছু প্রতারক। জামাত হলো তাই। এক মৌলবীকে দেখলাম বলতেছে, তার অর্ধেক কথার সাথে আমি একমত সম্পূর্ণ, বলছে যে ইহুদির চাইতেও খারাপ হলো জামাত ষড়যন্ত্রকারী হিসেবে, বট বাহিনী হিসেবে, গুজব ছড়ানায় তারা তাদের চেয়েও এক্সপার্ট। এটা আরেক মৌলবী বলেছে, আমি বলিনি। তারপর অ্যাডভোকেট ফজলুর রহমান এক জায়গায় বলেছেন, রাম মন্দির হলে দোষ কোথায়? 14 পুরুষ আগে তো এই দেশ ওদেরই ছিল, এই দেশ তো এখন তাদের নয়। এই দেশ কি এখন তাদের নয়? 14 পুরুষ না, 7 পুরুষ আগে গেলে পাওয়া যায় সব হিন্দু আছিল। শুনলাম, আচ্ছা, এই যে যারা যারা ইসলামের শত্রু এবং স্বৈরাচারের দোসর, তারাই নাকি ভিসার লাইনে দাঁড়ায়, এরকম কথা বাজারে ছড়তেছে। তাহলে এখন যারা ওই ভারতের ভিসা সেন্টারে, ঠিক আছে, ওইখানে দাঁড়ায় আছে, তারা কি সবাই স্বৈরাচারের দোসর, ইসলামের শত্রু? এটা নাকি ওই যে কেসকিপ বান্দির পড়লা একটা আসে, তার নামে ফটোকার্ড সত্যমিত, কারণ এই যে মানে কোনো সময় বিশ্বাসই হয় না এটা কেউ বলতে পারে, পরে দেখি না এগুলো বলছে। এই ফটোকার্ড সে আসলে এটা বলছে কিনা আমি জানি না। এই কেসকি বান্দির পোলা লেখছে যে এই যে কেসকির বান্দির পোলা বলেছে, এই কেসকি বান্দির চিনছেন তো, অরিজিনাল কেসকি বান্দির পোলা। ওর মা আসলে কামের বুয়া, ওর বাপের নাম জাহাঙ্গীর, আর বাপের নাম হলো ফেলটু জাহাঙ্গীর। এলাকায় জিজ্ঞেস করেন নাটোরে, ওর বাপের নাম ফেলটু জাহাঙ্গীর, সবসময় গেলে ফেল করতো, তার নামই ওর বাপ ফেলটু জাহাঙ্গীর। আর এই যে এর মায়ে কাজের বুয়া ছিল। মানে মানুষ জানে যে জন্ম হোক যত কর্ম হোক ভালো, এর শালা জন্মও খারাপ, কর্মও শালা খারাপ, এই কেসকি বান্দির পোলার। এর নামে একটা ফটোকার্ড চলতেছে যে যারা ভারতীয় ভিসার জন্য লাইন ধরেছে তারা সবাই স্বৈরাচারের দোষর, তারা ইসলামের শত্রু। ঠিক আছে, এ কোনটা যে বলে আর কোনটা বলে না বোঝা বড় মুশকিল। এই যে উনি বলেছেন, এই যে এই মৌলানা সাহেব বলেছেন, এই মৌলানা সাহেব বলেছেন যে, এই যে আবার চিনা, এই যে এই মৌলানা সাহেব বলেছেন যে জামাত আর ইহুদি দুই জাতি গুজব প্রচারে চ্যাম্পিয়ন। আমি তার সাথে অর্ধেক একমত, মানে জামাত হলো গুজবের চ্যাম্পিয়ন। এমনকি এই দেখেন, গোলাম মোল্লা রনি সাহেব, গোলাম মোল্লা রনি সাহেব প্রশ্ন করেছেন, এই যে দেখেন, ঠিক আছে, এই যে গোলাম মোল্লা রনি সাহেব পেজ থেকে লিখছে যে বিএনপিকে জামাতের সেক্রেটারি জেনারেলের প্রশ্ন, যারা বাংলাদেশকে চাননি তাদেরকে কেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন? চাচায় চাচারে চাচা ডাকতেছে, খুব মজার না? এই যে খোমেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামাতের প্রতিনিধি দল, এইখানে একজন লিখেছে, তিনি, আমি বলি নাই ভাই, তিনি লিখেছেন যে লক্ষ লক্ষ মুসলিম হত্যাকারী শিয়া কাফেরদের জাত ভাই জামাতি, শুটকির শুটকির জানাজায় না গেলে কেমন হয়? এই যে দেখেন, এই যে আমি বলি নাই, এই যে এনারাই বলেছে, আমি বলি নাই ভাই। এটা এটা আরেক, এই যে এটা আরেক পিয়ারা মুমিনি লিখেছে এই কথা, ঠিক আছে।
শামসুজ্জামান দুদু বিএনপির নেতা। আমি কলামার খচিত পতাকা নিয়ে সমালোচনা করছিলাম বলে আমার জামালপুরে জামাত বিএনপির আমার খুব সমালোচনা করছে। কাফের, মুরতাদ, ফরিদ নাস্তিক হয়ে গেছে, তাকে তাকে নাস্তিক, হিন্দুদের দালালি করে, ইহুদিদের দালালি করে। তো শামসুজ্জামান দুদু ভাইও কি ইহুদি দালাল? উনি কি বলছে একটু শোনাই। এই যে বিএনপির যারা জামাতেরা তো আমার সমালোচনা করবে জানি, ওরা কি বললো তাতে আমার জানি না। এই যে জামালপুরের বিএনপিরা যে আমার সমালোচনা করছে না, আপনারা হেফাজতের তো করবে, ওটা তো আমরা জানি, কিন্তু বিএনপিরা যে সমালোচনা করেছেন তাদের বলি। এই যে দেখেন আপনাদের বড় নেতা দুদু ভাই কি বলছে শুনেন। এটা তো পাকিস্তান না, এটা ধর্মভিত্তিক রাষ্ট্রও না, সকল ধর্মের মানুষের ভিত্তিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ তৈরি হয়েছে। যারা কালেমারা খচিত এই পতাকা উত্তোলন করলেন তাদেরকে আমি বলবো পাকিস্তানের পরিণতির দিকে তাকান। কে বলেছে এটা? শামসুজ্জামান দুদু, বিএনপির নেতা ভাই। আমি বললে তো দোষ, আমি তো কেউ না, আমি তো কিছু বুঝি না, আমার কেউ চিনে, আমি কেঠা। তো আপনাদের বড় নেতা, আমি তো বাংলাদেশের, আমি তো গুরুত্বপূর্ণ ব্যক্তি না ভাই। এই যে আপনাদের নেতাই কথা বলছে। জি, সবচেয়ে বিপজ্জনক যে কথাটা এখন বলতে যাচ্ছি সেটা হলো যে রবীন্দ্র ঘোষ তিনি একটা পোস্ট দিয়েছেন। তিনি রবীন্দ্র ঘোষ তিনি হচ্ছেন তিনি একজন মাইনরিটি ওয়াচের তিনি প্রতিষ্ঠাতা এবং নেতা, এবং তিনি হিন্দুদের সুরক্ষা নিয়ে কাজ করেন, হিন্দুদের অধিকার নিয়ে কথা বলেন। তিনি লিখেছেন 2 দিন আগের পোস্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব মীর হাসমত আলী গতকাল সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংকের ম্যানেজারের রুমে আমাকে লক্ষ্য করে বলেছেন, মানে রবীন্দ্র ঘোষকে লক্ষ্য করে বলেছেন, আপনি এখনো বেঁচে আছেন। তিনি সবাইকে লক্ষ্য করে আরো বলেছেন, জেনে রাখুন এটা ভারতীয় এজেন্ট। মানে রবীন্দ্র ঘোষকে দেখিয়ে বলেছে এটা ভারতীয় এজেন্ট। কিন্তু ওই সুপ্রিম কোর্টের বিচারপতি যে, ওই যে অবসরপ্রাপ্ত বিচারপতি হাসমত আলী যে পাকিস্তানি এজেন্ট, এটা বললেই কিন্তু এতক্ষণ তার নামে মামলা হয়ে যেত, ওই লোকের নামে মামলা হয়ে যেত, জেল খাটতো। কিন্তু একজন উকিলকে দেখে, মানে হিন্দু হলেই ভারতীয় এজেন্ট, আমাদেরই বলে ভারতের এজেন্ট, আমাদেরই বলে আমরা মোদির এজেন্ট, আমাদের বলে শেখ হাসিনার দোসর, মোদির দোসর, ভারতের রয়ের এজেন্ট, মোসাদের এজেন্ট, কি না কি বলে, অথচ তাদের সাথে মোসাদের এজেন্টের সই পাওয়া যায়। তারপর শুনেন, আমি হতবাক, মানে তিনি বলতেছেন এই রবীন্দ্র ঘোষ, আমি হতবাক, আমি বলেছি আমি যদি আপনাকে এজেন্ট বলি তখন আপনি দুঃখ পাবেন না, মানে এর চাইতে তো আর বেশি বলতে পারে না, কারণ এটা হিন্দু লোক আর কি বলবে। আমাদের বিচারাঙ্গনে একটি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভয় প্রদর্শনের জন্য এই ধরনের উক্তি অনভিপ্রেত, এটা অনভিপ্রেত না, এটা অপরাধ, আপনার উচিত ছিল মামলা করা। জানি হিন্দু মানুষ আপনি মামলা করতে, আপনি নিজেই দৌড়ের উপরে। আবারও বলি কি রবীন্দ্র ঘোষ লিখেছেন, রবীন্দ্র ঘোষ। তারপরে আবার আমরা দেখেন একজন হিন্দুকে দেখেই বলে দিতেছে আপনি এখনো পয়সা আছেন, মানে তাকে মেরে ফেলতে চায়। বুঝতে পারছেন তো? এই হলো বাংলাদেশের মুসলমানদের ধারণা। এবং বিচারপতি কিন্তু মূর্খ না, ঠিক আছে? এই যে ওনার কথা বলেছি, এই যে দেখেন পোস্ট দেখেছেন, এই যে ওনার পোস্টে আসছে, এই যে রবীন্দ্র ঘোষকে দেখে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বলে যে, এই যে দেখেন, আবার উপরে শোনাই, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব মীর হাসমত আলী গতকাল সুপ্রিম কোর্ট, মানে 2 দিন আগের পোস্ট, রবীন্দ্র ঘোষ নামে দিলে পাবেন, সোনালী ব্যাংকের ম্যানেজারের রুমে আমাকে লক্ষ্য করে বলেছেন আপনি এখনো বেঁচে আছেন। তিনি সবাইকে লক্ষ্য করে আরো বলেছেন, জেনে রাখুন ভারতীয় এজেন্ট। আমি হতবাক, আমি বলেছি আমি যদি আপনাকে এজেন্ট বলি তখন আপনি কি দুঃখ পাবেন না? আমাদের বিচারাঙ্গনে এর একটি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভয় প্রদর্শনের জন্য এই ধরনের উক্তি অনভিপ্রেত। আসলে অনভিপ্রেত না, এটা ভয়াবহ। এটা আবারও দেখে আপনাকে, এই যে রবীন্দ্র ঘোষ, ঠিক আছে, রবীন্দ্র ঘোষ তিনি এই পোস্টটি দিয়েছেন, এই যে উনি এই পোস্টটি করেছেন। হ্যাঁ, ওনার পরিচয়টা আরও দিয়ে দিই আপনাদের আমি। উনি হচ্ছেন অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ, ফাউন্ডার প্রেসিডেন্ট বাংলাদেশ মাইনরিটি ওয়াচ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের, ঠিক আছে। তিনি যিনি এই চিন্ময় কৃষ্ণ দাস উকিল হইতে গিয়েছিলেন, তাকে ভয় দেখানো হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই হলো আমাদের দেশের অবস্থা, হিন্দু সম্পর্কে এরকম ধারণা। তারপর দেখি আমার ভাবির পোলারা আর কি কি করলো। এই পোস্টটা আমি দিয়েছিলাম 8 বছর আগে, যে দেখেন 8 ইয়ার্স, দেখতে পেয়েছেন, 8 ইয়ার্স আগে একটা পোস্ট দিয়েছিলাম আমি, 8 বছর আগে। কি লিখেছিলাম জানেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ ফ্যাসিবাদী। কয় বছর আগে লিখেছিলাম? 8 ইয়ার্স। এই যে দেখেন, এই যে 8 ইয়ার্স, এই যে 8 ইয়ার্স, এটা পোস্ট দিয়েছিলাম। বাংলাদেশের অধিকাংশ মানুষ ফ্যাসিবাদী এবং তারা যখন গণতন্ত্রের দাবি করে তখন আমার হাসি পায়। এটা আমি গবেষণা করে দায়িত্ব নিয়ে বলেছিলাম। এখন শুনেন,
দেখেন তো এই লোকটা আপনারা চিনেন কিনা? এই লোকটা চিনেন তো? এনে হলো আহমদ সফার মাজারে খাতুন সলিমুল্লাহ খান। 3 বছর আগের একটা পোস্ট, এই যে আমার 3 বছর আগের পোস্ট, এই যে 3 years ago 3 বছর আগে পোস্ট দিয়েছিলাম, মানে তখন আওয়ামী লীগ ক্ষমতায়। সলিমুল্লাহ খান বলেছিলেন ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। আবারও বলতেছি, এই সলিমুল্লাহ খান তিনি বলেছেন যে ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। এই কথাটা আমি বললে তো কাফের হয়ে যায়। সলিমুল্লাহ খানকে কাফের হতো কে দিয়েছে? 3 বছর আগের একটা পোস্ট, কিন্তু আমার মনে করাই দিলাম আর কি আপনাদের। আবারও বলি, সলিমুল্লাহ খান বলেছিলেন ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। আমি বলে তো কাফের, মুরতাদ, নাস্তিক, কিন্তু দালাল। সবচেয়ে মজার বিষয় কি জানেন? বলে ভারত থেকে ধর্মনিরপেক্ষতা আমদানি করেছে। না, ভারত হয়েছে 1976 সালে, বাংলাদেশ 72 সালে ধর্মনিরপেক্ষ। এই হিসেবে আমরা ভারতের বড় ভাই, উল্টা হয়ে গেছি। আমাদের কাছ থেকে ভারত নিয়েছে। আরেকটা জিনিস বলি, হাসবেন না কিন্তু, এই যে লাভবাহিক আবু সাইদের গ্রুপদের শুনাইতেছি, শুনেন। দেখেন তো এটা কয় বছর আগের পোস্ট। এই যে দেখেন, এই যে দেখেন, এটাও 3 years। এই যে দেখেন 3 years আগে আমার পোস্ট, 3 years, ঠিক আছে? এই যে এই যে ফ্রড মাজার, চিঙ্কুবাম ফ্রড মাজার বলেছিলেন, এই যে ফ্রড মাজার বলেছিলেন, চিনে রাখেন। উনি বলেছিলেন সমকামিতা ও লিভ টুগেদার হচ্ছে মানুষের যৌন অধিকার। কে বলেছে? আমি বলিনি, জিন্দাবির শেখ ফরিদ বলেনি। আপনারা আমাকে ভারতের দালাল, ইউরোপের দালাল এখনো বলেন নাই, বলেন যে ইউরোপের ভিসার জন্য নাকি এগুলো বলি। ভাই, বয়স বহুত আগেই পার হয়ে গেছে। এখন আমাকে ভিসা দিলেও আমি বিদেশে যাই কি করবো? ভিসার জন্য এগুলো করেছি। এই যে এই ফরদ মাজারকে এটা ভিসার জন্য বলেছে, এগুলো বলে। এই যে বলেছে, আবারও বলি, এই চিঙ্কুবাম, এই পিনাকি ভট্টের গুরু কি বলেছে? 3 বছর আগের পোস্ট আমার এটা। সমকামিতা ও লিভ টুগেদার হচ্ছে মানুষের জন্য অধিকার। কোনো ফতোয়া নেই, ঠিক আছে? আরেকটা মজার জিনিস আপনাদের দেখাই। আরেকটা কি যেন রেখেছিলাম, ভুলে গিয়েছি, বয়স হয়ে গেছে তো ভুলে গেছি আর কি। তাহলে কি পাইলেন? যে সলিমুল্লাহ খান বলেছে ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না। এই সলিমুল্লাহ খান, আহমদ সফর মাজারে খাদেম, ভুলে গেছে এখন সবাই, এখন আর বলে না। আর সমকামিতা ও লিভ টুগেদার হচ্ছে যৌন অধিকার, কে বলেছে? এই যে চিঙ্কুবাম। এর বিরুদ্ধে কোনো কথা আসে না। আচ্ছা, যাই হোক, আমাকে লাইভে যেতে হবে। আরেকটা তথ্য দেই, আমি একবার পড়ে দিয়েছিলাম যে মানুষের মগজ কৃত্রিমভাবে কাজ করবে। মানে মনে করেন আপনি এখন, এই যে আমরা বই পড়ি, নাম মনে রাখি, অঙ্ক করি, বা যে কোনো কাজ করি, এগুলো আমাদের আর করতে হবে না। এগুলো মানুষ অটোমেটিক, মনে করেন যে আপনি আপনার আপনার আজকে কি চিন্তা করছেন, আপনি কি চিন্তা করছেন, এগুলো সব থাকবে। মনে করেন যে আমি বলেছিলাম, হাই রে আমার গালাগালি রে ভাই, ব্যাকল, জ্ঞান নাই, বুদ্ধি নাই, এই শালা ইহুদি দালাল বলছে। তখন আমাকে, আমি বলেছি যে মানুষ আর চিন্তা করবে না। মানে আমি এখন আগামীকাল কি বলবো এটা আমি এখনই সিদ্ধান্ত নিব, এবং আমার এই সকল চিন্তাগুলো থাকবে, এবং মানুষের কৃত্রিম মস্তিষ্ক হবে। তার জন্য খেপে গেছিল। দেখেন তো এটা কে করছে, এটা দেখেন তো কোন দেশের পতাকা। পত্রিকায় এসেছে, এবার গবেষণাগারে মানব নিউরন দিয়ে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করল ইরান। এইবার বলেছিলাম কিনা? এই দেখতেছেন, এলে কিচ্ছু না। বলেছিলাম যে ফেসবুকের বিকল্প 5 বছরে তৈরি হয়ে যাবে, বলেছিলাম ইউটিউবের বিকল্প চলে আসবে 5 বছর পর। বিশ্বাসই করে না, কল্পনাই করতে পারবেন না আগামী 5 বছরে ফেসবুকের বিকল্প কি চলে আসে। আর যখন ফেসবুক আর ইউটিউবের বিকল্প চলে আসবে, অথবা ফেসবুক আর ইউটিউব যখন এই যে কপিরাইট মারেন, বাটপারি করেন, আমাদের চ্যানেল খেয়ে ফেলেন, এগুলো যেদিন বন্ধ হয়ে যাবে, এক শেখ ফরিদের ঠেলাতেই কে যে কোথায় থাকবেন ধুলায় অন্ধকার। শুধু আমার ফেসবুক খাওয়া যাবে না, ফেসবুক টিকে থাকবে, আমার ইউটিউব চ্যানেল খাইতে পারবে না। শত্রুরা হোক আর বন্ধুরা হোক, আজকাল তো শেখ ফরিদের চ্যানেল বন্ধুরাও খাইতে চায়, ঠিক আছে? আগের গুলোও খেয়েছে, 3টার মধ্যে একটা চ্যানেল বন্ধুরা খেয়েছিল, 2টা খেয়েছিল শত্রুপক্ষ। এইবার তো বন্ধুপক্ষই চেষ্টা করতেছে। যেই দিন ইউটিউব বা ফেসবুকের বিকল্প তৈরি হবে, একেবারে সেটা ভাঙ্গা বক্তব্য দেওয়া শুরু করবো, ঠেকাইতে পারবেন না, দেখতে পারবেন খেলা। এবং আশা করি যদি বেঁচে থাকি আর 10টা বছর, আর মাত্র 10টা বছর পৃথিবীতে বেঁচে থাকি, আমরা কিন্তু ভাই সত্তার জন্য, মানে রাজনীতির জন্য লড়াই করি না, ক্ষমতার জন্য না, সত্তা মানে ক্ষমতা পাওয়ারের জন্য না ভাই, আমরা সমাজ পরিবর্তন করতে চাই। ভেবেছিলাম ইউটিউব ফেসবুক আসলে সমাজ পরিবর্তনের সুবিধা হবে, কিন্তু সমস্যা হচ্ছে এইখানেও, মানে মামলাকে আমরা ভয় পাই না। ভয়টা হলো
যে আমাদের চ্যানেলই থাকে না, ফেসবুক থাকে না। এটা যেদিন নিশ্চয়তা থাকবে যথেষ্ট। মানুষ বই পড়বে না আমি জানি, আমার কমপক্ষে 4-5টা বই লেখার কথা ছিল, প্রকাশ হওয়ার কথা ছিল, একটু কমিয়ে দিয়েছি, কারণ মানুষ পড়ে না, মানুষ শুনে বেশি। সেই জন্য এটা একটা শক্তিশালী মাধ্যম। আমি ভেবেছিলাম যে ফেসবুক, ইউটিউব সহ টুইটার এগুলো প্রগতিশীল কাজে আমাদের সুবিধা, কিন্তু না, আমরা যারা মুক্ত চিন্তক তাদের চ্যানেলগুলো উড়িয়ে দেয়। এটা খুব সম্ভবত 2 বছরের মধ্যেই এটা একটা হার্ড লাইনে চলে আসছে। অলরেডি ইউটিউব অনেক শক্তিশালী হয়ে গেছে, ফেসবুকও কিছুটা শক্তিশালী হয়েছে, আরও আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে, যাতে এগুলো আমাদের প্রতিপক্ষরা গায়েব করতে পারবে না। আর ইউটিউব ফেসবুকের বিকল্প তো চলেই আসবে 5 বছরের মধ্যে, আর যদি 10 বছর বেঁচে থাকে, তাহলে কে কত বড় খেরু দেখাই দিব, একটু দেখাই দিব। এই যে দেখেন, মস্তিষ্ক তৈরি হয়ে গেছে, কৃত্রিম মস্তিষ্ক। কিন্তু এটা যদি ইরান না হয়, যদি আমেরিকা, ভারত হইতো, কি গালাগালি করতো, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কইতো, কত কথাই কইতো। হুম। আর একটা ছবি দেখাইতে পারতেছি না, দেখালে আবার বাই চান্স এটা দিয়ে আমার নুডিটি দিয়ে আমার বন্ধ করে দিব, সমস্যা, কপিরাইট মারবে, কেমনে যেন কি করে। একজনে দেখলাম তার পা স্কার্ট পরা, ঠিক আছে, এই যিনি অর্ধেক দেখাই, তাহলে সমস্যা নেই। এই যিনি, ওনার কিন্তু স্লিভলেস, কি বলে জানো, ক্লিভলেস না স্লিভলেস, যাই হোক, এটা আমি বুঝি না ভাই। তার হাতা কাটা ব্লাউজ আর কি, হাতা কাটা গেঞ্জির মতো পরে আছে, আর কি জানেন, নিচে তার স্কার্ট হাঁটু বাড়াই আছে, তার পশ্চাৎ দেশ দেখা যাইতেছে। সে কি বলছে, আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বিরাট বড় নামাজি, আর তাহাজ্জুদের নামাজি। একটা খবর দেয়, এই যে আফগানিস্তানে পাকিস্তানে হামলায় অনেক নিহত, এটা কয়েকদিন আগের খবর, পুরনো খবর, আপনারা জানেন। কোনো চিঙ্কুবামকে তো মিছিল করতে দেখলাম না, না ঢাকায়, না কলকাতায়, না দিল্লিতে। কোনো মুসলমানকে তো মিছিল করতে দেখলাম না। হোয়াই? ইসলাম প্রেম, মুসলিম জজবা, মানবতার ফেরিয়ালা বামপন্থীরা এখন কোথায়? চিঙ্কুবামেরা। পল্টন ময়দান তো গরম হইতে দেখলাম না, শাহবাগ তো গরম হইতে দেখলাম না, তারপর বাইতুল মোকাররম তো গরম হইতে দেখলাম না, কলকাতা তো গরম হইতে দেখলাম না, আলিমুদ্দিন স্ট্রিট গরম হইতে দেখলাম না, দিল্লি জামা মসজিদের সামনে যে কমিউনিস্ট পার্টি কমরেড আছে তাদের তো গরম হইতে দেখলাম না, কেরালার মুসলমানদের তো গরম হইতে দেখলাম না, আফগানিস্তানে এবার হামলা হয়েছে, পাকিস্তান হামলা করছে, তো তাই কমরেডের এখন ঠান্ডা। কিন্তু এটা যদি ভারত করতো, দেখতেন কি মিছিল মিটিং শুরু হয়ে যেত। ইসরায়েল করলে তো কথাই ছিল না। এই যে বামপন্থী চিঙ্কুবাম আর মুসলমানেরা, এই মার্কসিস্ট আর মোহাম্মদ ইস্টের যে ভণ্ড, মানে যারা জেনুইন তাদের কথা বলতেছি না, যারা জেনুইন কমিউনিস্ট আমি তাদের কথা বলতেছি, যারা জেনুইন মোহাম্মদ ইস্ট তাদের কথা বলতেছি। কিন্তু এই যে ফাত্রামি সংখ্যা কত, এই ভণ্ডদের সংখ্যা কত, অসংখ্য। এই যে দেখেন আফগানিস্তানে নিয়মিত মারতেছে, কোনো কথা নাই, চুপ সব চুপ। কারণ কি, পেয়ারা পাকিস্তান, পাকিস্তানের নাম শুনলেই, পাকিস্তানের নাম শুনলেই এই বামপন্থীরা সুগন্ধ হয়ে যায়, আর মুসলমানরা বুবা হয়ে যায়। এই বাঙ্গু আর ভাঙ্গু মুসলমানরা বুবা হয়ে যায়। তার মানে কি, মানবতার ফেরিয়ালাগিরি দেখায় না মুসলমান, আর মুসলমানরা যে মানবতার ফেরিয়ালা, আর মুসলমানরা যে ইসলামী জজবা দেখায়, আর বামপন্থীরা যে মানবতার ফেরিয়ালাগিরি দেখায়, টোটালি ভণ্ডামি, সিলেক্টিভ। অর্থাৎ কেবল ভারত আর ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে কিনা, তাহলে তারা চেঁচামেচি করবে, আর হলো আমেরিকা। আর পৃথিবীতে কোথায় কি হলো, এটা নিয়ে আবার কোনো মুসলমান এবং বামপন্থীদের কোনো মাথা ব্যথা নেই। এটা হলো বামপন্থী। দেখুন, জুলাইতে আমরা কি হারিয়েছি, এবং আমাদের যে হারানোর যে ব্যাপ্তি, সেটা কিন্তু এমনকি যারা হারিয়েছে, মূলত যারা বাংলাদেশের মূল স্টেক হোল্ডার, সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরও কিন্তু অনুধাবনে আমি কিন্তু খুব একটা পাই না যে জুলাইতে যে পরাজয়, যে হারানো, এটার যে গভীরতা, এটা কি আমাদের চিন্তা ভাবনায় উঠে এসছে? আমি খুব একটা এখন পর্যন্ত দেখিনি। আমাদের কাছে মনে হয় যে জুলাইতে আমরা শুধু অতটুকু দেখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপমানটাকে দেখি, আওয়ামী লীগের সরকারের ক্ষমতাচ্যুতি দেখি, পরবর্তীতে ইউনূস বাহিনী, জুলাইয়ের আত্মঘাতী চরমপন্থীরা যে খুন জখম, সেগুলো দেখি, জেনারেশন নষ্ট করা দেখি ইউনূসের মাধ্যমে, জেএনজি নামক একটা জেনারেশনকে নষ্ট করে দেয়া। সব দিক থেকে
টাকা পয়সা হাতে তুলে দেয়া, চুরি শেখানো, ঘর থেকে বের করে নিয়ে আসা, শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করা, এমন কোনো অন্যায্য কাজ নাই জেএনজি নামক এক ইয়াং 17 থেকে 25 বছরের বা আরো কমও হতে পারে 25-30 বছরের তরুণ তরুণীদের মাধ্যমে ইউনুস করায়নি। আমরা সেগুলা দেখি। আমরা আরো দেখছি যে বাংলাদেশের অর্থনীতির পতন, একই সাথে জুলাইয়ের পতন, কিন্তু বাংলাদেশের অর্থনীতিরও পতন। এগুলো কিন্তু স্বাভাবিকভাবে চোখে পড়ে, কিন্তু আরো গভীরের পতনটা আসলে কি? এর গভীরের পতনটা হলো এই যে বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করে একটা রাষ্ট্র স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধুর সাথে আমাদের অনেক জাতীয় নেতারা জড়িত হয়েছিলেন। জাতীয় 4 নেতা তাজউদ্দিন, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, কিংবা বঙ্গবন্ধুর আগে যেসব নেতারা এই পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গের স্বাধিকার বলুন কিংবা স্বাধীনতা বলুন, সেটার জন্য কোনো না কোনো ফরম্যাটে ভূমিকা রেখেছিলেন। একে ফজলুল হক, মাওলানা ভাসানী, তাদের সকলের যে মিলিত সংগ্রাম, যেখান থেকে যার চূড়ান্ত পর্যায়ে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, লক্ষ শহীদ, নারীর সম্ভ্রমহানি, বাড়িঘর ছেড়ে দেয়া, 1 কোটি মানুষের ভারতে নিয়ে আশ্রয় নেয়া, অনেক কষ্ট করে এই রাষ্ট্রটাকে স্বাধীন করা হয়েছে না? এবং স্বাধীনতাটা, যুদ্ধটা শুরু করা হয়েছিল জীবনমুখী, সভ্যতামুখী একটা আধুনিক, উদার, গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার স্বপ্ন নিয়ে, যেটা আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে এবং 1972 সালের সংবিধানে দেখতে পাই। বাঙালি জাতির কিংবা পূর্ববঙ্গের মানুষের এই যে দীর্ঘ সংগ্রাম, কেউ 1000 বছরের সংগ্রাম বলেন, কেউ অনেক কিছু বলতে পারেন, কিন্তু এই দীর্ঘ সংগ্রামটা আমরা যদি শুধু 1949 সাল থেকে দেখি, যখন থেকে আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ গঠিত হয়েছে, আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ আসলে একই জিনিস, তখন থেকে যেই 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 সংগ্রামটা করা হয়েছে, সেখানে ভাষা আন্দোলন ছিল, 69-এর গণ অভ্যুত্থান ছিল, আরো কত 6 দফা ছিল, ছাত্রদের 11 দফা ছিল, কিন্তু সবকিছুর তো একটা স্বপ্ন ছিল, তাই না? এই ভূখণ্ড, যেখানে 55,000 বর্গ মাইলের যে ভূখণ্ডটা, সেখানকার মানুষ সুখে শান্তিতে সকল ধর্মের, সকল বর্ণের, সকল লিঙ্গের মানুষ একসাথে বসবাস করবে, সমৃদ্ধি লাভ করবে, সম্প্রীতির জীবন যাপন করবে, এই স্বপ্নগুলো তো ছিল আমাদের। এটা ঠিক যে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে প্রথম কিন্তু আঘাতটা করা হয়, কিন্তু সার্বিকভাবে দেখলে জাতির পিতার হত্যাকাণ্ড, অবশ্যই জাতির পিতার যে হত্যাকাণ্ড সপরিবারে, সেটার সাথে তো কোনো আসলে আমাদের কোনো ট্র্যাজেডির, আমাদের রাজনৈতিক জীবনের কোনো 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 ট্র্যাজেডির তুলনা চলে না।
তবু জাতির পিতাকে হত্যা করেও কিন্তু আমাদের যে মূল অর্জন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিজয়, এবং মুক্তিযুদ্ধে আমরা যা কিছু আমাদের যে জীবনবোধ, যে মূল্যবোধ আমরা মুক্তিযুদ্ধে নিজের করে নিতে চেয়েছিলাম, সেই স্বপ্নগুলো বা সেই স্বপ্ন বলুন, আমাদের সেই স্মৃতিচিহ্ন বলুন, কোনো কিছুতে কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরেও কিন্তু কেউ আঘাত করার সাহস পায়নি। অথচ দেখুন, এই যে 2024-এ যে জঙ্গি উত্থান হয়ে গেল, তারপর কিন্তু মুক্তিযুদ্ধের যা কিছু অর্জন সবকিছুতে আঘাত করা হয়েছে। কোনো কিচ্ছু, একটা জায়গা নাই মুক্তিযুদ্ধের অর্জনের, একটা জায়গাকে আঘাত তারা করে নাই। শুধু যে 32 নাম্বার বা বঙ্গবন্ধু স্মৃতি মেমোরিয়াল, যেটা জাদুঘর, সেখানে আঘাত করেছে এমন তো নয়। মুক্তিযুদ্ধের একটা চিহ্ন বলুন, মূল্যবোধের একটা আপনার মূল্যবোধের চিহ্ন বলুন, কিংবা প্রতিষ্ঠান বলুন, মানুষ বলুন, প্রতিটা জায়গাকে কিন্তু 24-এর জঙ্গি উত্থানের পর আঘাত করা হয়েছে। যাদের এই বাংলাদেশে বসবাস করারই কথা না, তারা নিউ ইয়র্কে গিয়ে ভয়েস অফ আমেরিকার সাংবাদিককে বলে যে আপনি দেখেননি, শুনেননি যে তরুণরা রিসেট বাটন চেপে দিয়েছে? মনে আছে কে বলেছে এই কথাটা? ইউনূস বলেছে। সত্যিকারের বাংলাদেশের যে আমরা যে মূল্যবোধের কথা চিন্তা করি, সম্প্রীতির কথা চিন্তা করি, যে আধুনিকতার কথা চিন্তা করি, সেই সমাজে তো আসলে ইউনূসের মতো একটা অন্ধকারাচ্ছন্ন মানুষের জায়গাই হওয়ার কথা নয়। আবার সেই মানুষ দেখেন সারা পৃথিবী বিচরণ করেছে, নোবেল প্রাইজ সংগ্রহ করেছে, তিলে তিলে বেড়ে উঠেছে 24-এ জঙ্গি উত্থানের মাধ্যমে। আবার এই দেশের শাসনকর্তাও হয়ে গেছে, শাসক হয়ে খায়েশ, রিসেট বাটন চেপে দিয়ে। এই যে আমাদের দীর্ঘ সংগ্রাম, আমি শুধু 1949 সাল থেকেই বলি, এটাকে অনেক দীর্ঘও বলতে পারেন, যে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আমাদের যে অর্জন, একটা রিসেট বাটন চাপ দিয়ে সব কিছু আমাদের সামগ্রিক স্মৃতি থেকে মুছে দেয়া, এমন চেষ্টা, এটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? এই চেষ্টার ব্যাপ্তি কি আপনারা দেখেছেন? যারা জুলাই জঙ্গি বা তাদের সহচর সহযোগী, তারা কিভাবে এখন 71-কে নিয়ে কথা বলে? কেউ কেউ মিনমিন করে অবশ্য বলে যে না, 71-কে ইয়ে করা যাবে না, 71-কে ছোঁয়া যাবে না। এগুলো বিএনপিও বলে, জামাতও বলে, নুরুল কবিরও বলে, সবাই বলে। এটা কিন্তু সব জঙ্গিরাও বলে যে না, 71 ঠিক আছে। কিন্তু সত্য কথা হলো, 71-কে যেভাবে রক্ষা করতে হবে সেইভাবে রক্ষা তো দূরে থাকুক, যেইভাবে 71-কে আঘাত করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, একটা মানুষ কিন্তু কিচ্ছু বলেনি। সব শেখ হাসিনার দোষ, এই জন্য এগুলা করা জায়েজ। আমি ব্যক্তি হারুন আল রশিদ শুধু এই জন্য, শেখ হাসিনা যদি এখন তিনি যা না, তার থেকে 5 কোটি গুণ খারাপ হতেন, শুধু এতটুকুনের জন্য আমি কিন্তু শেখ হাসিনার পাশে এসে দাঁড়াতাম 2024-এর 5 আগস্ট।
যেইভাবে আমাদের মুক্তিযুদ্ধের প্রতিটা জিনিসকে আঘাত করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ। আসলে না, আমরা 2024 সালের 5 আগস্ট আমাদের যে ক্ষতিটা করে ফেলেছে, আমাদের যে আঘাতটা করেছে, আঘাতের গভীরতা আমরা ওই জিনিসগুলো দিয়েই মাপছি যে আমাদের অর্থনীতির পতন ঘটেছে। হ্যাঁ, সেগুলো সব বাস্তব, কিন্তু ক্ষতটা না অনেক গভীর, অনেক গভীর। আমি তো একদিনে এত কথা বলে শেষ করতে পারবো না। আরো দুঃখের বিষয় কি জানেন, কাউকে কিন্তু সাথে পাওয়া যাচ্ছে না এই গভীরতাটা বোঝার জন্য। আওয়ামী লীগের একটা লোককেও সাথে পাওয়া যাচ্ছে না। কষ্টকর না জিনিসটা? যাদের আঘাতটা লাগার কথা তাদেরও কিন্তু আঘাতটা খুব গভীরভাবে লেগেছে, এমনটা কিন্তু মনে হয় না। দেখুন, বাংলাদেশ আসলে আদতে কখনোই স্বাধীন ছিল না। আপনি বলতে পারেন যে আমরা বলি না যে প্রথম স্বাধীনতা অস্তমিত হয়েছে, কি আমরা ইতিহাসে বলি, একটা খুব বলি যে নবাব সিরাজউদ্দৌলার পতন। নবাব সিরাজউদ্দৌলার পতন কিন্তু আসলে ভারতবর্ষেরও পতন, কারণ হলো এইটাই হলো সবচেয়ে সিগনিফিক্যান্ট পতন ছিল, যেখান থেকে কিন্তু এই লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভরা ভারতবর্ষ শাসন করা শুরু করে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা বা তারা তো, তাদের স্বাধীনতা তো আমাদের স্বাধীনতা ছিল না, সেটা ছিল ভারতের স্বাধীনতা, বা বলতে পারেন যে মুঘলদের স্বাধীনতা। আমাদের সত্যিকারের স্বাধীনতা এসছে কিন্তু 1971 সালের 16ই ডিসেম্বর বা 26শে মার্চ, টেকনিক্যাল কারণে বলতে পারেন। সেই স্বাধীনতা তো আসলে কোনো আপনার সবকিছুরই, আপনি নদীর কিন্তু তীর লাগে, আপনি শাড়ি পরবেন, কোমরে কিন্তু আপনার গিট দিতে হয়, শার্ট প্যান্ট পরবেন, বোতাম আছে, বেল্ট আছে। সেই রকম মুক্তিযুদ্ধ বলুন, স্বাধীনতা বলুন, তাদের সেই জিনিসটাকেও ধরে রাখার জন্য একটা কিছু আপনার মেরুদণ্ড, আমাদের দেহটাকে ধরে রাখে কে? আমাদের মেরুদণ্ড, বা যে কোনো প্রাণীর। প্রতিটা জিনিসকে ধরে রাখার একটা কিন্তু মেরুদণ্ড বলুন বা কোনো একটা কিছু লাগে, যেটা ওই জিনিসটার মূল শক্তি। আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল শক্তিটাই তো হলো যে মুক্তিযুদ্ধের চেতনা। সেই 1971 সালের 16ই ডিসেম্বর থেকে এর বিরুদ্ধে লেগে গেছে, এবং সেটা আমরা কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় এই যারা 24-এর উত্থান ঘটিয়েছে তাদের কাছে আমরা শুনেছি চেতনাবাজি। হ্যাঁ, গালাজ অনেক হয়েছে না, আমরা মুখ লুকিয়েছি না লজ্জায় যে আমরা চেতনা বলি, ওরা চেতনা। এখনো আমার পোস্টে এসে, আমার এইসব ইউটিউব ভিডিওতে এসব বলে যে চেতনাবাজি করে আর কতদিন চলবে। দেখুন, ওই চেতনাটাই মূল। সেই চেতনাটা হলো একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। এটা শাশ্বত, এটা চিরন্তন। আপনি যদি এটা ধারণ না করে আপনি যদি মুক্তিযুদ্ধের পন্থী হন, আপনি মুক্তিযুদ্ধের বিরোধীও। বা আপনি যদি এটাই বিশ্বাস না করে মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখতে চান, আপনি মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখতে পারবেন না। আপনি এটা থেকে রাজনৈতিক ফায়দা লুট করতে পারবেন। জুলাইতে আমাদের যেই আঘাত করা হয়েছে, সেই আঘাতে ক্ষতি ব্যাপক। শুধু ওই যে কত পুলিশ হত্যা করেছে আমরা তো বলি না, আপনি চরমপন্থী ফুয়াদের কণ্ঠে শুনেন পুলিশ হত্যার কাহিনী। ও কত রসিয়ে বলে কত নিষ্ঠুরভাবে পুলিশগুলোকে হত্যা করা হয়েছে। আমাদের ক্ষতিটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। আসার কথা যেটা, সেটা হলো যে জুলাই চরমপন্থীরা পরাজিত হয়েছে। এই পরাজয়টা আমরা তড়িৎ করতে পারবো যদি আমরা আসলে আমাদের অন্তর্নিহিত শক্তিটাকে বুঝতে পারি। সেই শক্তিটা জাগানোর জন্য একেবারে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন ধারাবাহিকভাবে একটা করে এপিসোড করব। শুরুটা করব একটা অশ্লীল গল্প দিয়ে, হালকা অশ্লীল। সুতরাং যারা টেলিভিশনে এই প্রোগ্রামটা দেখছেন তারা দয়া করে ভলিউমটা একটু কমিয়ে নেন।
যদি বাচ্চা কাচ্চারা আশেপাশে থাকে। বাট আপনারা জানেন যে আমি খুব বেশি অশ্লীল গল্প বলি না। যাই হোক, গল্পটা হচ্ছে একটা বাঘ আর বানরের গল্প। বাঘ একদিন খুব ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়ে আছে, শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে বনের মধ্যে। তো একটা দুষ্ট বানর ওই দিক দিয়ে যাচ্ছিল। বানরটা দেখলো এই একটা সুযোগ, জীবনে অনেক শখ ছিল বাঘকে একটু ওইটা করবে, মানে বলাৎকার করবে। সো এই সুযোগটা মিস করা যায় না। বাঘ শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে একেবারে নিস্তব্ধ অবস্থায়। বানরটা চুপি 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 গিয়ে যা করার তা করে ফেললো। করার সাথে সাথে বাঘ লাফ দিয়ে উঠেছে, আরে কি হল, দৌড় 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 মার মার। বানরটা তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, পিছনে বাঘ দৌড়াচ্ছে, বানর লাফাচ্ছে, বাঘও লাফিয়ে লাফিয়ে পিছন দিকে যাচ্ছে। একটা হুলস্থুল অবস্থা। বাঘ এখন এটাকে ধরবে এবং প্রতিশোধ নেবে। তো দৌড়াতে দৌড়াতে বানর দেখলো আর টিকতে পারবে না, সে খুব দ্রুত একটা ঘরের মধ্যে ঢুকে পড়লো এবং সেই ঘরে ঢুকে দেখে যে কোথাও দিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। ওইখানের মধ্যে একটা পত্রিকা ছিল, পত্রিকাটা চোখের সামনে নিয়ে সে মুখ ঘুরে বসে আছে। বাঘ ছুটতে 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 ওখানে এসেছে এবং আসার পরে বাঘ বলল, হেই, এখানে কি কোনো বানরকে দেখেছো? বানর তো কথা বলে না, বানর জানে যে কথা বললে ধরা খেয়ে যাবে। কিন্তু পরে বানর ভাবলো যদি একেবারেই কথা না বলে আর বাঘ যদি থাবা মেরে পত্রিকাটা সরিয়ে ফেলে তাহলে তো বানরের একেবারে দফা রফা কম্ম কাবার। সুতরাং বাঘ কিছু করার আগেই বানরটা খুব গম্ভীর গলাটা চেঞ্জ করে বলল, কোন বানরের কথা বলছো? যে বানর ওই বাঘের পিছন মেরে দিয়েছে সেই বানরের কথা বলছো? বাঘ চমকে উঠে বলল, হায় হায়, এর মধ্যে পত্রিকায় উঠে গেছে, আপনি পত্রিকায় পড়তেছেন, বলে দৌড় দিয়ে বাঘ চলে গেল। গল্পটা বললাম এই কারণে, আমাদেরকে যদি আমরা বাঘ মনে করি, বাঙালি জাতিকে যদি বাঘ মনে করি, তাহলে আমাদের উপরে যে বানর আক্রমণ হয়েছিল সেই বানর এখন পালিয়ে গিয়েছে, কিন্তু পত্রিকায় ছাপা হচ্ছে। এখন আর ছাপা হয়ে লাভ নেই, কারণ হচ্ছে বানর তো যা করার করে গিয়েছে। আসলে এটা পত্রিকা নয়। আমরা কথা বলবো আজকে এই বইটা নিয়ে। এই বইটা হচ্ছে দ্য ইউনুস ফাইলস আনমাস্কিং এ ফেক সেইন্ট। একজন প্রতারক দেবতা যদি আমরা বলি, বা সাধু পুরুষের আনমাস্কিং হচ্ছে, মুখোশ উন্মোচন হচ্ছে এই বইটা প্রকাশিত হয়েছে সম্প্রতি 28 জুন তারিখে, মাত্র 2-3 দিন আগে এটা প্রকাশিত হয়েছে। আমাদের মহান নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস 5 বছর থাকেন স্যার প্লিজের জন্মদিন উপলক্ষে। মানুষ জন্মদিন উপলক্ষে অনেক কিছু করে, ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিন উপলক্ষে এই বছরও অনেক আনন্দ ফুর্তি হয়েছে এবং স্যার নিজেই নৃত্য করেছেন। আমি জানি না এই ভিডিওটা যদি আমি পাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। সো নৃত্যের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী নিয়ে তার জন্মদিনে একটা মহান কর্ম করেছেন এবং এই বইটার নাম আমি আগেই বলেছি আপনাদেরকে, বইটা আমার হাতে আছে। আপনারা অনেকেই ইতিমধ্যে এই বইটার খবর জেনেছেন। কিভাবে জেনেছেন? আমাদের কাছ থেকে না, ডক্টর মোহাম্মদ ইউনুসের ভক্তকুল যারা আছেন তারা কাউ ম্যাও শুরু করে দিয়েছেন পুরা অনলাইন জুড়ে। কেন এই বই প্রকাশিত হলো, কে এটা লিখলো? এটা লিখেছেন দুইজন, একজন হচ্ছেন আমিনুল হক পলাশ আর একজন হচ্ছেন প্রবীর বিধান। আমিনুল হক পলাশকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি এক সময় বুয়েটের মেধাবী ছাত্র ছিলেন, বুয়েটে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন এবং তিনি পরবর্তীতে NSI যেটাকে বলে আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা, সেটার একজন কর্মকর্তা ছিলেন এবং সেই কারণে এই বইটা আসলে তার পক্ষে লেখা সুবিধা হয়েছে। কিন্তু আমরা দেখলাম বইয়ের মেরিট নিয়ে কোনো কথা নাই, আমাদের আলোচনা কেন পলাশ এটা লিখবে। পলাশ একটা দুষ্ট ছেলে, কোনো সন্দেহ নাই, পলাশ একটা দুষ্ট ছেলে এবং সে বিদেশে পালিয়ে আছে। পলাতকদের কথা আমরা শুনবো না, মানে তারা যদি পলাশকে ধরে একটা ফাঁসি টাসি দিয়ে দিতে পারতো, মানে আপনারা দেখেছেন ছাত্রলীগের অনেক সাবেক নেতাকে তারা এইভাবে হত্যা করেছে। আমরা দেখেছি যে তার শিশুর জন্য দুধ আনতে গিয়েছেন, সদ্যজাত শিশুর দুধ আনতে গিয়েছেন, তাকে সেখানে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং মৃত্যুর পরে পানি দেওয়া হয় না। এরকম অসংখ্য ঘটনা, এগুলো আসলে বারবার রিপিট করতে চাই না, মন খারাপ হয়। যাই হোক, সো এইটা হচ্ছে একটা দোষ। দ্বিতীয় দোষ হচ্ছে কেন এইটার ভূমিকা শেখ হাসিনা লিখবেন। শেখ হাসিনা এই বইটার ভূমিকা লিখেছেন এবং এই সব কিছু মিলিয়ে এদের এই উৎসাহ উদ্দীপনা কেউ মেও দেখার পরে আমার কাছে মনে হলো বইটা আসলে কি একটু সংগ্রহ করে পড়া উচিত। শুরুতে আমার এটা খুব একটা আগ্রহ ছিল না, কারণ হচ্ছে একটা বিশাল বই। তাহলে আসুন আমি যেসব পাঠক এখনো এই বইটা সংগ্রহ করতে পারেন নাই তাদের জন্য বইটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। কেন এটা করার প্রয়োজন? কারণ হচ্ছে এই বইটা সহসাই হয়তো আপনারা আবার পাবেন না।
এই বইটা ইতিমধ্যে প্রথম সংস্করণ আমি যতটুকু জেনেছি খুব দ্রুতই 2-3 দিনের মধ্যে নিঃশেষ হয়ে গেছে, কয়েক হাজার মুদ্রিত ছিল এবং খুব দ্রুতই সেটা সংগ্রহ হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনটা খুবই ভালো। আপনারা জানেন যে এই যে আমি ধরেন যুক্তরাজ্যে 3 দিনের মধ্যে এই বইটা আমি ইনফ্যাক্ট 28 তারিখে এটা বেরিয়েছে, 29 তারিখে এটা পেয়েছি এবং পড়ে ফেলেছি। সুতরাং আপনারা খুব দ্রুত যদি সংগ্রহ করতে না পেরে থাকেন তাহলে দুধের স্বাদ ঘুলে মেটানোর জন্য এই বইটার আলোচনা হতেই পারে। বইটা আমি আগেই বলেছি 2 জন মিলে লিখেছেন এবং এটা ভূমিকা করেছেন শেখ হাসিনা, একটা বিশাল বই। এবং প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে ইংরেজিতে যেহেতু লিখেছে নিশ্চয়ই ভালো লিখেছে। আমাদের একটা কথা আছে, ইংরেজিতে যখন কইছে নিশ্চয়ই সত্য কথা বলছে। এটা ইংরেজিতে লেখা একটা বই। বইটা আসলে কি? বইটা আসলে আমরা যেভাবে লেখকের সমালোচনা করি বা অন্য যে কোনো প্রশ্ন তুলতে চাই না কেন, প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এখানে সব পাবলিশড ডকুমেন্টের উপরে নির্ভর করে বইটা লেখা হয়েছে এবং এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা জীবনী, এর বাইরে কিছু না। তিনি নিজে তার অনেকগুলো জীবনী লিখেছেন, বিভিন্ন পর্ব নিয়ে তিনি বিভিন্নভাবে আলোচনা করেছেন, সেগুলা থেকে এখানে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বেশ কিছু আমি যদি বলি ডকুমেন্ট, সরকারি ডকুমেন্ট, আমি জানি না এগুলো দেখাতে পারবো কিনা, এখানের মধ্যে এই যে ডকুমেন্ট এগুলো দিয়ে দিয়েছেন। আমি ধরেই নিচ্ছি যেহেতু একজন লেখক, অন্ততপক্ষে পলাশ যেহেতু জাতীয় গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিলেন, তাদের পক্ষে অ্যাক্সেস টু দিস ইনফরমেশন ওয়াজ ইজি এবং সেগুলো নিয়ে লিখেছেন। নাম্বার 1, সাধারণত বিশ্বের যে কোনো আলোচিত হুইসেল ব্লোয়িং ঘটনা ঘটে থাকে, কোনো লোক যখন ওই সীমারেখা থেকে সরে যায়, সে যখন একটু নিরাপদ বোধ করে, এবং আমরা দেখেছি সাবেক বিশ্বের বিভিন্ন জায়গায় সাবেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, সাবেক প্রশাসনের যারা থাকেন, সেনাবাহিনীতে যারা থাকেন, তারা বিভিন্ন সময় বই লিখে অনেক গোপন তথ্য ইনফরমেশন আমাদেরকে দিয়ে থাকেন। এইরকম কোনো আলাদা শকিং কোনো ইনফরমেশন এই বইতে নাই, কিন্তু এই বইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনীকে ভিন্নভাবে দেখছে। শুরু করতে চাই, যেমন ধরেন এইখানে শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোটবেলা দিয়ে, এবং এই ইনফরমেশন কিন্তু বানিয়ে দেওয়া না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের বইয়ে এটা লিখেছেন, তারা যখন ছোট ছিলেন তিনি কিভাবে প্রতারণা করতেন। তারা বিভিন্ন বই পত্রিকায় যেহেতু প্রতিযোগিতা হতো এবং সেই প্রতিযোগিতায় যারা পুরস্কার পেতেন তাদের নাম ঠিকানা সংগ্রহ করতেন এবং পত্রিকা অফিসে চিঠি লিখে বলতেন যে আমার এখন ঠিকানা পরিবর্তন হয়েছে, আমি এখন, ধরেন একটা লোক রংপুর থেকে পুরস্কার জিতেছে, ইউনূস ওই দিনই দেখতেন এবং ওই দিনই চিঠি লিখতেন পত্রিকায় যে ধন্যবাদ, আমি পুরস্কার জিতেছি, বাট আমি এখন রংপুরে থাকি না, আমি এখন চট্টগ্রামে থাকি, আমার এই হলো ঠিকানা, পুরস্কারটা এখানে পাঠিয়ে দেন। এইভাবে তারা পুরস্কারগুলো সংগ্রহ করতেন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বীকারোক্তি। সো যে শিশু এইভাবে জন্ম থেকেই এই সিস্টেমের মধ্য দিয়ে যায়, মানুষের চোখে ধুলো দিয়ে বেড়াতে পারে, এই ক্রিয়েটিভিটি, তার বাকি জীবন তো কি হবে সেটা আমরা দেখেছি। এবং ওই শুরুর গল্পতেই যেতে চাই যে বাঘের মতো আমরা সেটা ঘুমিয়েছিলাম, ছিলাম ভালো, জেগে দেখি ইজ্জত নাই, এই অবস্থা পড়ে গিয়েছি, বানর লাভ দিয়ে চলে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গোটা জীবনীটা এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সময়, আমি জানতাম না, আমি দেখলাম যে তিনি নিজেই লিখেছেন মুক্তিযুদ্ধের সময় তিনি একটা প্রবাসী সরকার তৈরি করতে চেয়েছিলেন। পরবর্তীতে ওনার সঙ্গীকে ক্যালকাটায় পাঠান এবং তারা যখন টের পান যে তাদের এইসব বগিযোগী তখনকার যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্য দিয়ে হবে না, তারা তখন পিছিয়ে আসেন। তাহলে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে জীবনের আকাঙ্ক্ষা, ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা সে বহু আগে থেকে আছে। তিনি ম্যানিপুলেট করেছেন, আমাদের 2 সামরিক শাসককে ম্যানিপুলেট করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি খালেদা জিয়ার সময়, শেখ হাসিনার সময় তিনি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। অসংখ্য কোম্পানি তিনি করেছেন, এই কোম্পানিগুলোর তালিকা এখানে আছে, এবং বিভিন্ন আর্থিক অনিয়ম, শ্রম শোষণ, এইসব বিষয়গুলো নিয়ে লেখকরা এখানে আলোচনা করেছেন। এই সব কিছু আলোচনা মিলে আমি প্রথমেই বললাম এই বইটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের দলিল হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এখন আসেন সমালোচনার জায়গা। আমার কাছে মনে হয়েছে বেশ কিছু সমালোচনার জায়গা আছে। প্রথমে দেখেন একটা এআই দিয়ে তৈরি করা প্রচ্ছদ। আমি ধরে নিচ্ছি আমাদের যে জেন আলফার প্রতি কে আকর্ষণ করার জন্য এটা করা হয়েছে, ভালো উদ্যোগ। ছাপার মান ভালো, কাগজের মান ভালো, বাধাইয়ের মান ভালো, লেখার মানও ভালো, কিন্তু এখানে আসলে লেখার থেকে মূলত প্রচুর ইনফরমেশন জমা করে দেওয়া হয়েছে। এতে যে সুবিধাটা হয়েছে, ভবিষ্যতে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভাববেন, আলোচনা করবেন, মানে তিনি আসলে আমাদের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ, তারা এখান থেকে মশলা জোগাড় করতে পারবেন এবং এইটাকে রেফারেন্স ধরে আরো হয়তো অনেক ডিটেলসে কাজ হবে। এখানে কোনো তাত্ত্বিক আলাপ হয় নাই। কেন গ্রামীণ ব্যাংকের
সুদের হারে তো বেশি, এটা কি আসলে দারিদ্র বিমোচন করে নাকি এটা পুরোটা একটা স্ক্যাম, এটা কি আসলে মানুষের লাভ করছে না ক্ষতি করছে, এইসব তাত্ত্বিক আলাপ এখানের মধ্যে নাই, এইসব বিষয়ে এখানে আলাপ হয় না। এখানে পুরোটা ইনফরমেশন দেওয়া হয়েছে তার গোটা জীবনে তিনি যা যা করেছেন এবং সেগুলো কিভাবে শুধুমাত্র তার নিজের স্বার্থে করেছেন। আমরা দেখেছি এই যে জুলাই 2024-এর পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে, উনি কিন্তু প্রথমে এসে আমারগুলা দেয়, আমার ট্যাক্স মাফ করে দেয়, আমার লাইসেন্স দেয়, সব কিছু করা। এই জিনিসগুলা কিছুটা এখানের মধ্যে, এই বইয়ের মধ্যে আপনারা পাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় আলোচনায় একটা কথা বলি যে বাঙালির 1000 বছরের ইতিহাসে তার মতো তুখোড় মার্কেটিং মাইন্ড মানে খুঁজে পাওয়া যায় না। মানে পুরো জিনিসটা উনি যেভাবে উপস্থাপন করেন, একেবারে মিথ্যার একটা বিশাল পাহাড় তৈরি করতে পারেন, এটা একটা বিশাল বিশাল যোগ্যতা, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য। আমরা বাঙালিরা আসলে যতই মুখে হাতি গুড়া মারি, এই লেভেলের প্রতারণা করা, আপনি দেখবেন যে বাঙালির প্রতারণা হচ্ছে গুলিস্তানে ওই ম্যাজিক দেখায় প্রতারণা, পকেট মারা, এই লেভেলের প্রতারণাই বেশি, বা ওই গরিবরা ঠেকায় ঘুষ খাওয়া, এর বাইরে খুব স্মার্ট স্কিল্ড প্রতারণা আসলে নাই। সো এই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী আমাদের একটা অবশ্যই পাঠ্য, এবং আমরা দেখতে পাবো যে তিনি কিভাবে এই কাজগুলো করে থাকেন, কিভাবে তিনি, যেমন ধরেন এই গত ঈদের সময় আপনারা কি দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নামাজ পড়তে? তা কিন্তু দেখেন নাই। কিন্তু আপনারা এর আগের ঈদে যখন তার দরকার ছিল, আপনারা দেখেছেন ঠিক টুপি টুপি মাথায় দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে গিয়ে দাঁড়িয়ে আছেন এবং তার কিছু দালালকে রেখেছেন। ওই দালালরা উনি দাঁড়ানোর সাথে, স্যার আপনারা 5 বছর চাই, স্যার কারো কথা শুনবেন না। এই যে শোম্যানশিপ, এই যে জিনিসকে প্রতিষ্ঠিত করার যে ক্ষমতা, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অসাধারণ। এবং তার গোটা জীবনীটা এখান থেকে পাঠ করলে, ভিন্ন মাত্রায় পাঠ করলে আমরা এটা থেকে বেশ কিছু জিনিস বুঝতে পারবো। এই বইটা খুব যে একটা কি বলা যায় বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে আমাদের ছাগু সমাজের কাছে এইরকম না, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট দলিল হিসাবে আমার মনে হয় আপনাদের সকলের সংগ্রহ থাকা উচিত। ভবিষ্যতে এই রেফারেন্সটা, এই বইটা আপনাদের অনেক জায়গায় কাজে লাগবে। ইতিমধ্যে আমরা দেখেছি এই বইটা যাতে বিপণন বন্ধ থাকে, এই জন্য যারা বাক স্বাধীনতা, কিবোর্ডের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নিয়ে একেবারে আলাপের পর আলাপ করে আমাদেরকে জেরবার করে দিয়েছিলেন, সে একেবারে লাগানো তুষার থেকে শুরু করে আমার অনেক সাবেক বন্ধু বান্ধব যারা আছেন তারা সকলেই দেখলাম খুব গুসা করেছেন। ভালো, ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার গুসা করবেন, বিপণন বন্ধ করতে হবে বাতিগড় এবং রকমারি সহ বিভিন্ন অনলাইন শপগুলো থেকে এটাকে নামাতে হবে, প্রকাশকের ফাঁসি দিতে হবে, ফাঁসি বুঝো না, শাস্তি শাস্তি দিতে হবে, এই লেভেলের দাবি দাওয়া করছেন। এই দাবি দেওয়ার পরও এই বইটার প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছে। এটা একটা জরুরি বিষয়, কারণ আমার একটা ধারণা ছিল বইটা নিষিদ্ধ হবে এবং প্রকাশক হয়তো একটা বিরাট ক্ষতির মুখে পড়বেন, কারণ এত মোটা একটা বই যদি কয়েক হাজার ছাপিয়ে গুদামে রেখে দিতে হয় তাহলে বিপদে পড়বেন। সেই বিপদ কাটিয়ে উঠেছেন, বাট আমি আশা করব লেখক এবং প্রকাশকদের কাছে তারা এই বইটার দ্বিতীয় সংস্করণ আনবেন, নাম্বার 1। নাম্বার 2, আমি আশা করব তারা এটা একটা বাংলা অনুবাদ করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আশা করব এটা একটা ছোট সামারি বুক করবেন। একটা বিরাট ইংলিশ বই সেটা ঠিক আছে, এটার একটা বিরাট বাংলা বই হতে পারে, বাট হ্যান্ডি, একেবারেই মানুষের দৈনন্দিনভাবে যাতে কুইক পাঠকরা পড়তে পারেন, বুঝতে পারেন, এই জন্য একটা সামারি বুক তারা এটা করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও এই বইটা নিয়ে আগ্রহী, আমি ভিডিও ডেসক্রিপশন কি যেন এটা বলে, বাক্স ডেসক্রিপশন, যাই হোক, বইটা কোথায় পাওয়া যাবে অনলাইনে সেইগুলো দিয়ে দিব। দেশের বাইরে আমরা যারা আছি, দেশের বাইরে এটা পাওয়া, আমি এটা একেবারে হাতে হাতে আনিয়েছি। দেশের বাইরে যারা আছেন তাদের জন্য পাওয়াটা এখনো দুষ্কর, বাট আমি শুনেছি যে অ্যামাজনে এই বইটা সহসাই অ্যাভেলেবেল হবে।